5ই আগস্টের পর থেকে বাংলাদেশে এক অদ্ভুত অন্ধকার নেমে এসেছে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তার থেকে স্পষ্ট, ক্রমশ 100 বছর পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ। ভবিষ্যতের দিকে না তাকিয়ে সংস্কারের নামে খিলাফত শাসন কায়েম করার আস্ফালন দেখাচ্ছেন মোহাম্মদ ইউনূস ও তার গ্যাং। তথাকথিত গণ আন্দোলনের নামে ভারতের ভয় দেখিয়ে দেশের মানুষকে এরা বোকা বানাচ্ছে। এমনকি সমস্ত রাজনৈতিক দলগুলোকেও বলির পাঁঠা বানানো হচ্ছে। এই পর্যন্ত কথা শুনে যদি মনে হয় যে এই প্রতিবেদনে প্রোপাগান্ডা চালানো হচ্ছে, তাহলে পুরো প্রতিবেদনটি দেখুন। সমস্ত বিষয়টা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। গত 4 ডিসেম্বর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে ফরেন সার্ভিস একাডেমিতে একটি সর্বদলীয় বৈঠক হয়, যেখানে আলোচনা হয় বাংলাদেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নিয়ে। সেই বৈঠকে বাংলাদেশের স্বার্থে ঐক্যমতে পৌঁছানোর নাটক করা হয় এবং বাস্তব সমস্যাগুলোকে মাটি চাপা দিয়ে ভারতের ঘাড়ে সব দোষ চাপানোর চেষ্টা করা হয়। সর্বদল বৈঠকের পর সমস্ত দলের নেতৃত্ব ও প্রতিনিধিরা যতই একসুরে গান করার চেষ্টা করুক না কেন, বৈঠকের অন্দরেই বেরিয়ে এসেছে থলির বিড়াল। একে একে দেখে নেওয়া যাক সেই বিড়ালগুলির ম্যাও ডাক কেমন ছিল। ব্যক্তিগত এবং আমাদের দলের অভিমত, যেটা আমরা আলোচনা করে মনে করেছি, এই মুহূর্তে দেশের ক্রাইসিস সমাধান করার জন্য একটা জাতীয় ঐক্যের সরকার দরকার। বর্তমান যে সরকার কাঠামো আছে সেখানে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব নাই, যার ফলে শক্তভাবে যে কিছু সিদ্ধান্ত নেওয়া দরকার, কিছু বিষয় যেভাবে পলিটিক্যালি ডিল করা দরকার। যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি, চিন্ময়ের ঘটনাটি সঠিকভাবে ডিল করা হয়নি বিধায় ঘটনাটি বোধহয় ডালপালা মেলেছে। সেক্ষেত্রে রাজনৈতিক দক্ষ এবং অভিজ্ঞ লোকের একটা ইনক্লুশন গভর্নমেন্টের দরকার এবং 2 বছরের জন্য এই সরকারকে জাতীয় সরকার সাবজেক্টের মধ্যে থাকার জন্য, কারণ সাবজেক্টের বাইরে আলোচনা করলে আমরা কিন্তু আজকে সবাইকে এই আলোচনার জন্য কেন্দ্রিক আর কি আমি শেষ করছি। যেটা ভিপি নূর স্পষ্ট বললেন, দেশে চিন্ময় প্রভুকে নিয়ে যা হচ্ছে তা ঠিকভাবে ডিল করতে পারেনি বর্তমান সরকার। এই ভিডিওতে আরো একটি বিষয় দেখা গেল। নুরুল হক নূর যখন কথা বলছিলেন তখন তার পুরো কথা না শুনেই আটকে দেওয়ার চেষ্টা হয়। নূর ইঙ্গিত দিয়েছেন চিন্ময় প্রভুকে দেশদ্রোহিতার নামে গ্রেফতার করা হয়েছে, বিচারের আওতায় আনা হয়েছে, কিন্তু এক অলিখিত নির্দেশিকা জারি করা হয়েছে তার পক্ষে যেন কোনো আইনজীবী দাঁড়াতে না পারে। অর্থাৎ আন্তর্জাতিক স্তরে স্বচ্ছ বিচারের প্রমাণ তুলে ধরতে হলে এই সুযোগ অন্তর্বর্তী সরকারকে দেওয়া উচিত। সভায় উপস্থিত থাকা একাধিক নেতা একটি বিষয় জোরালোভাবে তুলে ধরেছেন। সেটি হলো ত্রিপুরায় বাংলাদেশে হাই কমিশনের কিছু দুষ্কৃতীদের হামলা, বাংলাদেশের পতাকার অপমান। ঘটনাটি ঘটেছিল গত 2রা ডিসেম্বর। যদিও ঘটনার প্রায় সঙ্গে সঙ্গে ভারত সরকারের পররাষ্ট্র দপ্তরের তরফে দুঃখ প্রকাশ করা হয়, এমনকি কয়েকজনকে গ্রেফতারও করা হয়। অন্যদিকে এই ঘটনাটি যে ঘটনার প্রেক্ষিতে হয়েছিল সেটি বেমালুম চেপে গিয়েছে ইউনূস ও তার গ্যাং এবং সর্বদলে যোগ দেওয়া রাজনৈতিক দলগুলো। ঠিক কি হয়েছিল? দেশের সেরা ঢাকা ইউনিভার্সিটি সহ একাধিক কলেজ বিশ্ববিদ্যালয়ে মেট্রোর গেটের সামনে ভারতের পতাকা আঁকা হয় এবং ঘোষণা করা হয় ভারতের পতাকা যারা মারিয়ে যাবে তারাই দেশপ্রেমী। না, এই বিষয়টি নিয়ে কোনো পদক্ষেপ নেননি ইউনূস সরকার। এমনকি দেশের কোনো রাজনৈতিক দল, তাদের পোষা বুদ্ধিজীবীরা সামান্যতম প্রতিবাদ করেননি। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে প্রতিক্রিয়া শুরু হওয়ার পর একের পর এক মিথ্যে দিয়ে মাছ ঢাকার চেষ্টা চালানো হয়। সংবাদ মাধ্যমগুলোতে প্রচার চালানো হয় ভারতের পতাকা মারানো ছবিগুলি নাকি AI জেনারেটেড। রিউমার স্ক্যানার নামক একটি স্বঘোষিত সত্যবাদী সংস্থা ইউনূস সরকারের কৃতকর্ম ঝাড়ু দিতে মাঠে নামে। ইউনূসের আসল রূপ। কোটা আন্দোলনের শেষ লগ্নে বোঝাই গিয়েছিল দেশটি সন্ত্রাসবাদীদের হাতে যেতে বসেছে। তথাকথিত গণ অভ্যুত্থানের পর সময় যত গড়িয়েছে সেই বিষয়টি দিনের আলোর মতো পরিষ্কার হয়েছে। বাংলাদেশের আর্থিক পরিস্থিতি যখন অতি খারাপ, তখন ইউনূস তার গ্রামীণ কল্যাণ ট্রাস্টের বিপুল অঙ্কের বকেয়া কর মুকুব করিয়ে নিয়েছেন। এমনকি আগামী 5 বছরের জন্যও কর মুকুবের বিজ্ঞপ্তি জারি করিয়েছেন। খুব সম্প্রতি বাংলাদেশের আর্থিক লুট নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করেছেন ইউনূস সরকার। তিনি দাবি করেছেন এটি একটি ঐতিহাসিক দলিল। বলা হয়েছে দেশ থেকে অর্থ লুট করে $16 বিলিয়ন পাচার করা হয়েছে বিদেশে।
এত বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হলো কিভাবে? কোন কোন দেশে, কোন চ্যানেলে, তার কি বিন্দুমাত্র সূত্র দেওয়া হয়েছে? না, রাস্তায় দাঁড়িয়ে থাকা যেমন একটি উন্মাদ মাঠে আলাপ ছেড়ে দেয়, ঠিক তেমনই প্রলাপ করা হয়েছে শ্বেতপত্রে। অথচ এই শ্বেতপত্রে নিজের কল ফাঁকিকে বৈধ করানোর বিষয়টি যুক্তই করানো হয়নি। এবার আসা যাক আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়। গত 16 নভেম্বর পাকিস্তান থেকে একটি পণ্যবাহী জাহাজ আসে চট্টগ্রাম বন্দরে। এই খবর নিয়ে ব্যাপক শোরগোল শুরু হয়ে যায়, কারণ 71 সালে বাংলাদেশের জন্মলগ্ন থেকে পাকিস্তানের কোনো জাহাজ বাংলাদেশে আসেনি। কি ছিল সেই জাহাজে? 2004 সালে 10 ট্রাক অস্ত্রের মতো কিছু, নাকি খাদ্যপণ্য শিল্পের কাঁচামাল? পেঁয়াজ যেটা আমার এখন দরকার, রোজার সময় আমার খেজুর দরকার, তো এটা আসছে, আলু এইগুলি আসছে, তো এগুলিকে আমি আসতে দিব না? এইটা যারা রটাচ্ছে তারা আমাদের দেশের শত্রু। শুনলেন তো, 16 ডিসেম্বর যে জাহাজ এসেছিল তাতে এসেছিল খেজুর, পেঁয়াজ, আলু। হ্যাঁ, পাকিস্তান থেকে আলু আসার পরেই বাংলাদেশে আলুর দাম বাঁদরের মতো 1 লাফ দিয়ে 400 টাকা কেজিতে পৌঁছে গিয়েছিল। বাংলাদেশের মানুষ এতটাই স্বাধীনতায় মত্ত, একবার প্রশ্নও করলেন না পাকিস্তানি আলু আসার পরেও আলুর দাম এত হলো কি করে। অন্যদিকে ভারত থেকে আলু পেঁয়াজ গেলে বাংলাদেশের বাজারে 5 থেকে 10 টাকা দাম কমে যায়, কিন্তু প্রচার করা হয় ভারত শত্রু আর পাকিস্তান নাকি বাংলাদেশের আপন বন্ধু। এখানে মনে রাখা প্রয়োজন, এখন থেকে পাকিস্তানি জাহাজে যাতে কায়িক পরীক্ষা না করা হয় তার নির্দেশিকা করা হয়েছে। ইউনূস সরকারের আরো একটি কর্মকাণ্ড দেখে নেওয়া যাক। গত 2 ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিকিউরিটি সার্ভিস ডিভিশন থেকে একটি বিশেষ বার্তা দেওয়া হয়েছে। পাকিস্তানি বা বিদেশে অবস্থানরত পাকিস্তানিদের ভিসা প্রদান সরল করার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি তাদের নাকি নিরাপত্তা পরীক্ষারও কোনো প্রয়োজনীয়তা নেই। অর্থাৎ পাকিস্তানের কুখ্যাত জঙ্গিদের জন্যেও বাংলাদেশে অবারিত দ্বার। এখানেই উঠছে প্রশ্ন, ঠিক কি করতে চাইছেন ইউনূস ও তার গ্যাং? হ্যাঁ, ঘটনা প্রবাহ যেদিকে যাচ্ছে তা ক্রমশ স্পষ্ট হচ্ছে। -2 ফর্মুলাতেই হাঁটছে ইউনূস সরকারের কারিগরেরা। নানা ঘটনা ঘটিয়ে দেশকে অশান্ত করে ভারতের দিকে আঙুল তুলে সস্তা জনপ্রিয়তা হাইজ্যাক করে ক্ষমতায় বসে থাকার ফন্দি আঁটছে মাস্টার মাইন্ডরা। একদম মেটিকুলাস প্ল্যান। জাতীয় ঐক্যের নামে সেই ফাঁদে পা দিতে বাধ্য হচ্ছে রাজনৈতিক দলগুলো, না হলে ইউনূসের চেলারা তাদের দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করবে। ইউনূস গুজবে থাকে, গুজবে রাখে। তাহলে নির্যাস চেটি দাঁড়াচ্ছে, প্রথমে দেশে অশান্তি পাকাও, তারপর প্রতিবাদ উঠলেই অপপ্রচার, ষড়যন্ত্র বলে দাগিয়ে দাও। আন্তর্জাতিক মহলে যে সমালোচনা উঠছে তার থেকে নজর ঘোরাতে ভারত বিরোধী জিগির তুলে দেশের মানুষকে বিপথে চালনা করো। ভারতীয় সংবাদ মাধ্যমগুলি দাবি করছে দেশটা সন্ত্রাসবাদীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে, আর ইউনূস গ্যাং চিৎকার করে বলছে অপপ্রচার। সত্যি কি এসব অপপ্রচার? 5ই আগস্টের পর পুলিশদের যারা হত্যা করেছিল তাদের বিরুদ্ধে কোনো মামলা করা হয়নি। যে হাজার হাজার অস্ত্র লুটপাট হয়েছিল তা উদ্ধারে কোনো কঠোর পদক্ষেপ করা হয়নি। উল্টো দিকে দেশের কুখ্যাত একাধিক জঙ্গি সংগঠনের নেতাকর্মীদের জামিনে মুক্ত করা হয়েছে। সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দেওয়ার পরেও বহু সন্ত্রাসী, ধর্ষক, খুনি, ডাকাত ধরা পড়েনি। বলা ভালো তাদের গ্রেফতার করার কোনো উদ্যোগই নেওয়া হয়নি। অন্যদিকে দেশে ঢালাও মামলার খেলা শুরু হয়েছে। বলা ভালো মামলা বাণিজ্য নামে দেশে এক নতুন শিল্পের আমদানি করেছেন ইউনূস। এত কিছুর পরেও ভারতের ভয় দেখিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে নতুন অপকর্ম করছেন আর বাংলাদেশে যুদ্ধ পরিস্থিতি তৈরি করে লুট করার চক্রান্ত চালাচ্ছেন। আজ আমরা সকলে এখানে জড়ো হয়েছি বিচারের দাবিতে, আওয়াজ তুলতে এসেছি সবাই একসাথে, এবং আমার বিশ্বাস এই আওয়াজ হয়তো একদিন সকলের দাবি পূরণ হবে। একবার চিন্তা করুন, একজন মানুষ সকালে বের হলেন, স্বজনেরা তার ফেরার অপেক্ষায় রইলেন দিনভর, দিন পেরিয়ে যায়, প্রিয়জন ফেরে না। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।